সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসিতে মনোনয়নপত্র জমা। ভূমিকম্পে কলম্বিয়ায় মৃতের সংখ্যা বেড়ে 265 জনে দাঁড়িয়েছে, আহত ৩,৫০০-এরও বেশি। রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিয়েছে বিএনপি। দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। একই সঙ্গে মন্ত্রী ও বিএনপি মহাসচিব পদ থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। এর আগে সকালে নির্বাচন কমিশনে গিয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান অলি আহমদের মনোনয়নপত্র জমা দেন 11 দলীয় নেতারা। অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে সই করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, আর সমর্থক হিসেবে সই করেছেন এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামি। রাষ্ট্রপতি নির্বাচনের আগ মুহূর্তে আলোচনা তৈরি হয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে। এ বিষয়ে আইনজীবীরা বলছেন, যতক্ষণ সংবিধানে এই অনুচ্ছেদ যুক্ত রয়েছে ততক্ষণ বিতর্কের সুযোগ নেই। এছাড়া দলীয় পদ পদবি নিয়েও রয়েছে কিছু নিয়ম। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন দুয়ারে, যেখানে সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে তৈরি হয়েছে আলোচনা। বিধানে বলা হয়েছে, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। বিপক্ষে ভোট দিলেই তার আসন শূন্য হবে। তাই প্রশ্ন তৈরি হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট প্রদানে স্বাধীনতার বিষয়টি। যতক্ষণ পর্যন্ত এই অনুচ্ছেদ রাখবেন এবং আইনের কাঠামোর মধ্যে এই ব্যাপারটা এইভাবে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই তর্ক করে কোনো লাভ নেই। কারণ হলো, আইনি অবস্থান হলো যে কোনো সংসদ সদস্য যে রাজনৈতিক দল থেকে নির্বাচিত হবেন, সেই রাজনৈতিক দলের বিপক্ষে যদি জাতীয় সংসদে ভোট দেন তাহলে তার সংসদ সদস্য পদ চলে যাবে। এটা একদম স্পষ্টভাবে আপনার অনুচ্ছেদ 70-এ আছে, এটার কোনো আলাদা ব্যাখ্যার দরকার নেই। এখন যতক্ষণ আপনি এই প্রক্রিয়াটা রাখছেন ততক্ষণ পর্যন্ত তো আপনি পলিটিক্যাল রিটোরিক টেনে লাভ নেই। আপনার যদি এই বক্তব্যটাই মনে হয় যে 70-এ কোনো সংশোধনী দরকার, সেটা পার্লামেন্টে এই সংশোধনীটা করতে হবে, তারপরেই কেবল অন্য কথাগুলো বলা যাবে। আদারওয়াইজ এই ধরনের বিতর্কগুলো অর্থহীন। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার জন্য অন্যান্য পদ থেকে পদত্যাগ করা সাংবিধানিকভাবে বাধ্যতামূলক কিনা, সেই প্রশ্নেরও উত্তর দেন এই আইনজীবী। রাষ্ট্রপতি পদটা একটা নিরপেক্ষ পদ। সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সদস্য হিসাবে অথবা অন্য কোনো আপনার রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, এইখান থেকে উনি রাষ্ট্রপতি পদে আপনার নির্বাচন বা করতেও পারবেন না বা নির্বাচিত হতেও পারবেন না। বাংলাদেশের আইন অনুসারে ওনার 35 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে, আনসাউন্ড মাইন্ড হতে পারবেন না, অর্থনৈতিক দেউলিয়াত্ব থাকতে পারবে না, এবং কোনো ফৌজদারি অপরাধের যে রেকর্ড বা শাস্তির রেকর্ড সেটা থাকতে পারবে না। এদিকে সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিট দায়ের করেন এক আইনজীবী। আগামী রোববার রিটের ওপর শুনানি হতে পারে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দল। সকাল 9টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক ও সম্ভাবনা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এক্সিলারেট এনার্জির চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিমসন এবং ইউএস চেম্বার অফ কমার্সের দক্ষিণ এশিয়ার সভাপতি অতুল কেশব। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও নিশা দেসাইয়ের মতো কূটনীতিক ও বিজনেস কাউন্সিল সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন। সময়, সুযোগ এবং দেশের স্বার্থ মিলিয়েই প্রধানমন্ত্রীর ভারত সফর হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ ইসলাম। বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, এখনও ভারত সফর চূড়ান্ত হয়নি, আর ব্রিক্স সম্মেলনেরও দেরি আছে। তবে ভারত সফরের বিষয়ে সরকার ইতিবাচক বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন, তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই
ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যাক। আমি আবারও বলছি, আমরা সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপরে। যাচ্ছি পরের প্রসঙ্গে। পটুয়াখালীর 3টি তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টি থেকে নিয়মিত উৎপাদন হচ্ছে প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ। এরপরও লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিনিয়ত উৎপাদন হচ্ছে 1320 মেগাওয়াট বিদ্যুৎ। একই ইউনিয়নের পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন হচ্ছে 1000 মেগাওয়াট বিদ্যুৎ। তারপরও দেওয়া হচ্ছে ঘন ঘন লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চলে 8 থেকে 10 বার যাওয়া আসা করে বিদ্যুৎ। প্রতিদিন কমপক্ষে 7-8 বার বিদ্যুৎ চলে যায় এবং বিদ্যুৎ গেলে একবারে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আসে, কিছুক্ষণ পর আসে আবার দেখা যায় 2-1 মিনিট বাড়ি দিয়ে আবার চলে যায়। ঘন্টার পর ঘন্টায় রাইতে 5 বার 6 বার যায়। কারেন্টের তো খুব সমস্যা, মানে আমাদের দেশে বিদ্যুৎ হয় কিন্তু আমরা কারেন্ট পাই না। আমাদের অনেক দোকানদারিতে কষ্ট, পোলাপান লেখাপড়ি করতে কষ্ট। আমাদের জায়গায় বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু আমরাই কারেন্ট পাইতেছি না। সন্ধ্যার সময় একটু কাস্টমার আসলে আমরা একটু বিক্রি করতে পারি, আমাদের একটু বেচা কেনা হয়, সেই সময় কারেন্ট থাকে না। গরমের ঠেলায় কাম করতে পারি না, কিছু না, পরানটা হয়ে গেছে। 2টা তাপবিদ্যুৎ নির্মাণ হয়েছে, কিন্তু তারপরও কোনো সুরাহা নাই। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিদ্যুৎ সংশ্লিষ্ট কেউ। বিদ্যুৎ উৎপাদনের এ জেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা সকলের। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং পরিচালনা অনেক আগেই মৃত্যু ফাঁদে পরিণত হয়। এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না করা, দক্ষ অপারেটর না থাকা এবং পর্যাপ্ত তদারকির অভাবকে দায়ী করা হচ্ছে। গত 10 বছরে অন্তত 19 জন পর্যটক আহত এবং সবশেষ গত মাসে এক পর্যটক প্রাণ হারান। আকাশে উড়ে নীল জলরাশি দেখার স্বপ্ন পূরণ হয়নি খুলনার অক্ষর সৌভিক রায়ের। গত 1 আগস্ট কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সাগরে ছিটকে পড়ে মৃত্যু হয় তার। ওই ঘটনার পর থেকে সৈকতে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ রয়েছে। পর্যটকরা আসে এবং আনন্দের ছলে তারা নিজেকে না বুঝে তারা প্যারাসেইলিংয়ে উঠতেছে প্রতিনিয়ত। যদি আবার কক্সবাজারে প্যারাসেইলিংয়ের যারা যাত্রা শুরু করতে হয়, আমার মনে হয় প্যারাসেইলিংকে যাতে যথোপযুক্ত আধুনিক প্রযুক্তি নির্ভর, আধুনিক ইকুইপমেন্ট নির্ভর প্যারাসেইলিং করা যায়, সেটা যাতে জোর দেওয়া হয় এবং প্যারাসেইলিং হবে এটা যাতে বজায় রেখে, সমস্ত নিয়মকানুন যাতে বজায় রেখে প্যারাসেইলিং শুরু করা যায়। দীর্ঘদিন ধরে সৈকতে প্যারাসেইলিং পরিচালনা করা হলেও ছিল না প্রশাসনের কোনো অনুমতি। উল্টো নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হতো না। দক্ষ অপারেটর ও নিরাপত্তা সরঞ্জামের পাশাপাশি ছিল না পর্যাপ্ত নজরদারি। এমন অব্যবস্থাপনার দায় প্রশাসন এড়াতে পারে না বলে মনে করছেন পর্যটক ও সচেতন মহল। যারা প্যারাসেইলিং পরিচালনা করে তাদের নিয়ম ঠিক আছে কিনা, এটা অবশ্যই প্রশাসনকে খতিয়ে দেখতে হবে। তাদের যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করে সে পর্যাপ্ত পরিমাণ তাদের রেস্কিউ কোনো যন্ত্রপাতি আছে কিনা সেগুলা পরীক্ষা নিরীক্ষা করা দরকার। যে নজরদারি রেখে যদি কাজ করা হয়, আমার মনে হয় এই প্যারাসেইলিং কক্সবাজারের জন্য ভূমিকা রাখবে। প্যারাসেইলিং পরিচালনার আগে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। প্রপার চ্যানেলে আসলে অবশ্যই সুন্দর জিনিস, আর প্রপার সেফটি সিকিউরিটি মেনটেন না করলে তো দুর্ঘটনা ঘটবেই। তা আমি মনে করি প্রপার প্রিকশন নিয়েই যে কোনো ব্যবস্থা চালু হওয়া উচিত। তথ্য বলছে গত 10 বছরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন অন্তত 19 পর্যটক। আল্লাহ তুমি বাঁচাই দাও। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ।
আন্তর্জাতিক প্রসঙ্গ। কলম্বিয়ার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 265 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 3500 জনেরও বেশি। উদ্ধার অভিযান এখন চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। সোমবার 7.4 মাত্রার ভূমিকম্পটি চলতি শতাব্দীতে কলম্বিয়ায় হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখনও প্রায় 500 মানুষ নিখোঁজ রয়েছেন, আর 9550টিরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। চলতি আগস্ট মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তার বর্তমান দায়িত্ব থেকে বিদায় নেবেন। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে ট্রাম্প জানান, পরিবার এবং ছোট সন্তানদের আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে লেভিট পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে পদত্যাগ করলেও লেভিট ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। গত মে মাসে ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যা সন্তানের মা হন ক্যারোলিন লেভিট। মাত্র 28 বছর বয়সে মার্কিন ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা লেভিট ট্রাম্পের অত্যন্ত অনুগত সমর্থক হিসেবে পরিচিতি পান। হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান নতুন দাবি তুলছে। এতে ইরানের সঙ্গে 5 মাস ধরে চলা যুদ্ধ অবসানে বড় পরিসরে কোনো চুক্তি হবে কিনা তা নিয়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। কখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন হরমুজ প্রণালী পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, আবার পরক্ষণে ইরান বলছে গুরুত্বপূর্ণ এই নৌপথ কখনোই আগের অবস্থায় ফিরবে না, নিয়ন্ত্রণও রয়েছে তেহরানের হাতে। যুক্তরাষ্ট্র বলছে তারা সরাসরি আলোচনায় অংশ নিচ্ছে, তবে ইরানের দাবি তারা শুধু ওমানের সঙ্গেই সরাসরি আলোচনা করছে। ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ জলপথের ব্যবস্থাপনার কাজটি ওমানের সঙ্গেই যৌথভাবে করার প্রস্তাব দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সব শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী কিছুতেই পুনরায় খোলা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। এর জন্য সমঝোতা অনুযায়ী চিরতরে যুদ্ধ বন্ধ ও অবরোধ তুলে নিতে হবে যুক্তরাষ্ট্রকে। এছাড়া ফেরত দিতে হবে ইরানের জব্দকৃত সম্পদ, পাশাপাশি পুরো অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকরের নিশ্চয়তা দিতে হবে ওয়াশিংটনকে। এমন উত্তেজনার মধ্যে বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী সংক্রান্ত সংকটের সমাধান না হওয়া পর্যন্ত দুদেশের মধ্যে বড় পরিসরে শান্তি আলোচনা আবারও শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। বাংলাদেশ তাইকোয়ান্দো ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পিলখানায় বিজিবি সদর দপ্তরের সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের নবনিযুক্ত সভাপতি ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সভায় ফেডারেশনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান তাইকোয়ান্দো খেলোয়াড় খুঁজে তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান এবং নিয়মিত জাতীয় প্রতিযোগিতা আয়োজনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সভাপতি জানান, তাইকোয়ান্দোর ক্রমবর্ধমান চাহিদার তুলনায় ভেন্যু ও অবকাঠামো সীমিত হলেও বিদ্যমান সুযোগ সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ আরও বৃদ্ধি করা হবে। একই সাথে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত হয়। সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা সহ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইসিতে মনোনয়নপত্র জমা। ভূমিকম্পে কলম্বিয়ায় মৃত্যু বেড়ে 265 জনে দাঁড়িয়েছে, আহত 3500-এরও বেশি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।